হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু সায়েন্স 360। প্রতিদিনের মতো আজও কিন্তু আরও একটি জেনারেল অ্যাওয়ারনেসের ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো প্রতিদিন সকাল 6:45 কিন্তু একটি করে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস আছে, যারা দেখো না অবশ্যই দেখবে। আর তার সাথে তোমাদেরকে বলে দিতে চাই, আমাদের প্রতিটা ক্লাসের যদি পিডিএফ নিতে হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলটিকে অবশ্যই ফলো করো এবং সেখানে কিন্তু তোমরা যুক্ত হয়ে যাও। আমরা কিন্তু প্রত্যেকটা যে ক্লাসের পিডিএফগুলো আমরা কিন্তু সেখানে প্রোভাইড করে থাকি। তো চলো আজকের ক্লাসটা শুরু করব। হ্যালো বন্ধুরা, তো চলো আজকে যে জেনারেল অ্যাওয়ারনেস ক্লাস সেটা আমরা স্টার্ট করব। টপ 50টা প্রশ্ন কিন্তু এখানে রয়েছে। 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কিন্তু আজকে আলোচনা করবো এবং ডাইরেক্ট উত্তরগুলো কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো। এর যে পিডিএফ যদি নিতে হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই তোমাদেরকে জয়েন হতে হবে। তো চলো ভিডিওটা দেখা যাক। দেখো প্রথমে দেখো একটা কোশ্চেন, যেসব প্রাণী জলের নিচে বসবাস করে তাদেরকে কি বলা হয়? দেখো তাদেরকে কিন্তু বলা হয় বেন্থস, অর্থাৎ যে সমস্ত প্রাণীরা জলের নিচে বসবাস করছে তাদেরকে বলা হয় বেন্থস। দেখো একটা বেন্থসের উদাহরণ কি পরীক্ষা আসতে পারে, যে একটি বেন্থসের উদাহরণ দাও। তো বেন্থসের উদাহরণ দেখো শামুক, প্রবাল, এরা কিন্তু বেন্থস জাতীয়, ঠিক আছে, প্রাণী। তারপর দেখো পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্যের নাম, তোমরা প্রত্যেকে জানো পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্য হলো জলদাপাড়া অভয়ারণ্য। জলদাপাড়া অভয়ারণ্য কিন্তু পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ অভয়ারণ্য। তারপর দেখো ভারতের দুটি লুপ্তপ্রায় প্রাণীর নাম। দেখো একশৃঙ্গ গন্ডার এবং সিংহ, এ দুটো কিন্তু ভারতের বর্তমান লুপ্তপ্রায় প্রাণী। লুপ্তপ্রায় কারা? যাদের একসময় অস্তিত্ব ছিল কিন্তু বর্তমানে তাদের অস্তিত্ব অত্যন্ত সংকীর্ণ, তাদেরকে কিন্তু বলা হচ্ছে লুপ্তপ্রায়। তো একশৃঙ্গ গন্ডার এবং সিংহ কিন্তু দুটো কিন্তু লুপ্তপ্রায় প্রাণী ভারতের জন্য। নেক্সট দেখো ভারতের দুটো বিলুপ্ত প্রাণী, অর্থাৎ যে সমস্ত প্রাণীর বর্তমান নেই তাদেরকে বলা হচ্ছে বিলুপ্ত প্রাণী। দেখো গোলাপি মাথা হাঁস এবং পাহাড়ি বটের, পাহাড়ি বট, এই দুটো কিন্তু বর্তমানে নেই, এই দুটি প্রাণী, তাই এদেরকে বলা হচ্ছে কিন্তু বিলুপ্ত প্রাণী। এরপর দেখো মিনামাটা রোগ কোন ধাতুর কারণে হয়? দেখো মিনামাটা রোগ কিন্তু হয় পারদের অভাবে। পারদ ধাতুর জন্য কিন্তু মিনামাটা রোগ হয়। তোমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোনো সায়েন্সের যে কোনো কোশ্চেনের ক্ষেত্রে, যে মিনামাটা রোগ কোন ধাতুর জন্য হয়, উত্তর কিন্তু হয়ে যাবে পারদ। তারপর দেখো ব্ল্যাক ফুট ডিজিজ, তোমরা প্রত্যেকে জানো ব্ল্যাক ফুট ডিজিজ কি। অ্যাকচুয়ালি ব্ল্যাক ফুট ডিজিজ হলো হাতে পায়ে যে কালো কালো ছোপ পড়ে সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি ব্ল্যাক ফুট ডিজিজ। এই ব্ল্যাক ফুট ডিজিজ কোন কারণে হয়? আর্সেনিকের জন্য কিন্তু ব্ল্যাক ফুট ডিজিজ হয়। অর্থাৎ আমরা যে জল পান করি সেই জলে যদি মাত্রাতিরিক্ত আর্সেনিক থাকে তাহলে কিন্তু ব্ল্যাক ফুট ডিজিজ দেখা দেয়। ওকে, তো তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, ব্ল্যাক ফুট ডিজিজ বা আর্সেনিক, জলের স্বাভাবিক আর্সেনিকের মাত্রা কত, অর্থাৎ কত পর্যন্ত আর্সেনিকের মাত্রা নিরাপদ। চলো নেক্সট কোশ্চেন দেখবো, ফ্লুরোসিস রোগ হয় কেন? দেখো গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ফ্লুরোসিস রোগ কেন হয়? তো দেখো ফ্লুরোসিস রোগ হওয়ার কারণটা কি, দেখো ফ্লোরাইড দূষণ। ফ্লোরাইড যখন দূষণ হয় তখন কিন্তু হয় ফ্লুরোসিস রোগ, অর্থাৎ ফ্লুরোসিস রোগের কারণ হলো ফ্লোরাইড দূষণ। ওকে, নেক্সট দেখো কালো ফুসফুস রোগ কাদের হয়? দেখো কয়লা কারখানার শ্রমিকদের কিন্তু হয় কালো ফুসফুস রোগ। অ্যাকচুয়ালি তারা যেহেতু প্রতিনিয়ত কয়লা কারখানায় একটি ব্যাপক পরিশ্রমের মধ্য দিয়ে কাজ করে, তার জন্য কিন্তু তাদের ওই কয়লা থেকে এক ধরনের রোগ হয় যেটাকে আমরা বলছি কালো ফুসফুস রোগ। ওকে, চলো নেক্সট দেখবো প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটি? প্রত্যেকে জানি আমরা প্রধান গ্রিন হাউস গ্যাস কিন্তু কার্বন ডাইঅক্সাইড, যার সংকেতটা আমরা কি জানি CO2, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড কিন্তু একটি প্রধান গ্রিন হাউস গ্যাস। চলো নেক্সট দেখবো উদ্ভিদদের কি বলা হয়? দেখো প্রশ্ন হতে পারে যে উদ্ভিদদের কি বলা হয়, চারটা অপশন দিতে পারে। দেখো উদ্ভিদদের আমরা বলি ফাইটোপ্ল্যাঙ্কটন, উদ্ভিদদেরকে আমরা বলবো ফাইটোপ্ল্যাঙ্কটন। এবার দেখো প্রাণীদেরকে আমরা কি বলবো তাহলে জুপ্ল্যাঙ্কটন। উদ্ভিদদেরকে আমরা বলি ফাইটোপ্ল্যাঙ্কটন এবং প্রাণীদের বলবো জুপ্ল্যাঙ্কটন, অর্থাৎ এই জু থেকে আসছে প্রাণীদের, আর ফাইটোপ্ল্যাঙ্কটন হলো উদ্ভিদদের ক্ষেত্রে। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বলে দিলাম। নেক্সট দেখো ফাইটোপ্ল্যাঙ্কটন হলো জলজ বাস্তুতন্ত্রের কি? জলজ বাস্তুতন্ত্রের কিন্তু উৎপাদক উপাদান। অর্থাৎ ফাইটোপ্ল্যাঙ্কটন জলজ বস্তু বলতে ফাইটোপ্ল্যাঙ্কটনটা ফাইটোপ্ল্যাঙ্কটন হলো উদ্ভিদের। তো উদ্ভিদের যে উৎপাদক উপাদান সেটাকে আমরা কিন্তু বলছি জলজ বাস্তুতন্ত্র। ওকে, চলো যেসব প্রাণী স্বাধীনভাবে সাঁতার কেটে বেড়ায় তাদেরকে কি বলা হয়? তাদের বলা হয় নেকটন। যারা স্বাধীনভাবে সাঁতার কাটতে পারে তাদেরকে আমরা বলছি নেকটন। ক্লিয়ার? চলো নেক্সট দেখবো নেকটনের উদাহরণ। তাহলে নেকটনের উদাহরণ অবশ্যই জানি মাছ একটি নেকটন প্রাণী, বিকজ মাছ কিন্তু স্বাধীনভাবে সাঁতার কেটে বেড়াতে পারে। এর সাথে কিন্তু তিমি, ঠিক আছে, তিমিও কিন্তু একটি নেকটনের মধ্যে পড়ে। ওকে, চলো নেক্সট দেখবো জৈব গ্রিন গ্যাস কোনটি? জৈব গ্রিন গ্যাস কিন্তু মিথেন হলো একটি জৈব গ্রিন গ্যাস। ক্লিয়ার? চলো নেক্সট দেখো বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুযায়ী আর্সেনিকের নিরাপদ মাত্রা কত? দেখো আমি কিন্তু এটা বলেই দিলাম যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO
এই হু হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা যাকে আমরা বলছি বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তার একটি নির্দেশিকা রয়েছে আর্সেনিকের মাত্রা সম্পর্কে। তোমাদেরকে যেটা বলছিলাম যে ব্ল্যাক ফুট ডিজিজের যে ব্যাপারটা, অর্থাৎ হাতে পায়ে যে কালো কালো ছোপ পড়ে, সেটাকে আমরা বলছি কিন্তু ব্ল্যাক ফুট ডিজিজ। তো সেটা কিন্তু দেখো প্রতি লিটারে 0.01 মিলিগ্রাম, এর বেশি যদি এই মোটামুটি এটা কিন্তু নিরাপদ মাত্রা, এর থেকে মাত্রাতিরিক্ত হলে কিন্তু এই আর্সেনিক ঘটিত রোগ যেটাকে বলছি আমরা ব্ল্যাক ফুট ডিজিজ সেটা কিন্তু হয়। ঠিক আছে, চলো মানবদেহের আর্সেনিক সর্বাধিক সহন ক্ষমতা, আমি যেটা তোমাদেরকে বলছিলাম যে এই পরিমাণটা কিন্তু নিরাপদ, আর যেটা সহন ক্ষমতা অর্থাৎ যতদূর পর্যন্ত মানুষ সহ্য করতে পারে সেটা হচ্ছে 0.05 মিলিগ্রাম, অর্থাৎ কোনো জলে যদি প্রতি লিটার জলে যদি 0.05 মিলিগ্রাম যদি থাকে তাহলে সেটাকে মানুষ সহ্য করে নিতে পারে, কিন্তু এর বেশি গেলে কিন্তু রোগীর সৃষ্টি হবে। ঠিক আছে, চলো নেক্সট দেখবো। ওজোন স্তরের ক্ষতির জন্য দায়ী কোন গ্যাস? দেখো খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ওজোন স্তর, আমাদের যে পৃথিবীতে যে স্তরগুলি রয়েছে না, তার মধ্যে কিন্তু রয়েছে ওজোন স্তর। তো এই ওজোন স্তরের ক্ষতির জন্য একটি গ্যাস কিন্তু খুব মানে প্রধানত দায়ী। তো কোন গ্যাস? সেটা হলো ক্লোরোফ্লোরোকার্বন, যেটাকে আমরা বলছি CFC, ক্লোরোফ্লোরোকার্বন বা CFC। এই গ্যাসটা কিন্তু মূলত ওজোন স্তরকে ক্ষতি করে। তো ওজোন স্তর ক্ষতি হলে কী হয়? দেখো ওজোন স্তর ক্ষতি হলে কিন্তু মানবদেহের মানে প্রচুর প্রভাব ফলে। যেমন ওখান থেকে যে অতি বেগুনি রশ্মি আছে সেটা কিন্তু ডিরেক্ট কিন্তু মানবদেহের শরীরে পড়বে, যার ফলে কিন্তু ক্যান্সার হতে পারে। ঠিক আছে, এমন ধরনের কিন্তু একাধিক রিজন রয়েছে এই ওজোন স্তর ক্ষতির ফলে কিন্তু মানুষের যে শারীরিক অসুস্থতা সেটা কিন্তু বেড়েই চলেছে। তারপর দেখো ইকোসিস্টেম নামকরণ কে করেন? আমরা জানি ইকোসিস্টেম ব্যাপারটা কি। তো ইকোসিস্টেম নামকরণ কিন্তু করেছেন ট্যানসলে। ওকে, ট্যানসলে কিন্তু ইকোসিস্টেম নামকরণ করেন। চলো নেক্সট দেখবো। ইকোলজি কথার অর্থ একা, ইকোসিস্টেম গেল। তো এবার আসছে ইকোলজি হলো একটি বাস্তুবিদ্যা। ইকোলজিকে আমরা বলছি বাস্তুবিদ্যা অর্থাৎ ইকোলজি। ওকে, চলো নেক্সট দেখো। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সর্বদা, আচ্ছা এখানে প্রশ্ন হলো বাস্তুতন্ত্রের শক্তিতন্ত্র প্রবাহ একরকম, একমুখী, দ্বিমুখী, বহুমুখী? তো দেখো সবসময় কিন্তু বাস্তুতন্ত্রে কিন্তু একমুখী হয়। ওকে, বাস্তুতন্ত্রে সবসময় একমুখী হয়। দেখো ইকোসিস্টেম শব্দটির প্রবর্তক তোমাদেরকে আগে বলেছি ট্যানসেলি। তো ইকোসিস্টেম শব্দের কিন্তু প্রবর্তক হলেন ট্যানসেলি। তারপর দেখো কোন নির্দিষ্ট বাস্তুতন্ত্রের অন্তর্গত জীবের পরিমাণ বা সর্বমোট সংখ্যাকে কী বলা হয়? দেখো এগুলো অ্যাকচুয়ালি যে কোনো কোশ্চেন মানে আমি যে এই কোশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট, আমি বলছি WBCS-এর জন্য গুরুত্বপূর্ণ, সাথে সাথে কিন্তু RRBর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ, কারণ RRBর কোশ্চেনের লেভেল যেভাবে বাড়ছে তাতে করে কিন্তু এই কোশ্চেনগুলো যদি দেওয়া হয় তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু নেই। তাই দেখো কোনো নির্দিষ্ট বাস্তুতন্ত্রের অন্তর্গত জীবের পরিমাণ সর্বমোট সংখ্যাকে বলা হয় কিন্তু বায়োমাস। ওকে, তারপর দেখো 10% সূত্রের প্রবক্তা, অ্যাকচুয়ালি 10% সূত্র কিন্তু গুরুত্বপূর্ণ একটি সূত্র, ল্যান্ডম্যানের কিন্তু 10% সূত্র একটি গুরুত্বপূর্ণ সূত্র। তো 10% সূত্রের প্রবক্তা হলো ল্যান্ডম্যান। ওকে, চলো নেক্সট দেখো। জলে ভাসমান আণুবীক্ষণিক জীবদের কী বলা হয়? অর্থাৎ যারা জলে ভাসছে যে সমস্ত আণুবীক্ষণিক জীব তাদেরকে আমরা কী বলছি? তাদেরকে বলছি প্ল্যাঙ্কটন। ওকে, চলো নেক্সট দেখবো। বিশ্ব আবহাওয়া দিবস কবে? দেখো 23শে মার্চ কিন্তু বিশ্ব আবহাওয়া দিবস বা ওয়ার্ল্ড ওয়েদার ডে। ওকে, তারপর দেখো ফ্ল্যাশ এর উৎস কি? ফ্ল্যাশ কোথা থেকে পাওয়া যায়? দেখো তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে কিন্তু আমরা ফ্ল্যাশ পেয়ে থাকি। ফ্লাই অ্যাশ আমরা পেয়ে থাকি তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে। তারপর দেখো ভূ তাপমাত্রা বৃদ্ধির কারণ কি? অর্থাৎ পৃথিবীর যে তাপমাত্রা সেটা বেড়ে যাচ্ছে, এর কারণ কি? অবশ্যই গ্রিন হাউস গ্যাস। আর তোমাদেরকে আগেই বলেছি গ্রিন হাউস গ্যাসের জন্য অবশ্যই দায়ী কে? কার্বন ডাই অক্সাইড বা CO2 বা কার্বন ডাই অক্সাইড কিন্তু এই গ্রিন হাউস গ্যাসের জন্য দায়ী। আর গ্রিন হাউসের ফলে কী হচ্ছে? ভূ তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ পৃথিবীর যে তাপমাত্রা বা টেম্পারেচার সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তারপর দেখো জিআইএস এর পুরো নাম কি? জিআইএস এর পুরো নাম চলো দেখো। জিআইএস হলো জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম হলো GIS এর পুরো নাম। তো তোমরা যদি এর পিডিএফটি নিতে চাও, আমি তোমাদেরকে আবারও বলছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখান থেকে কিন্তু আমরা ফ্রি PDF প্রোভাইড করে দেবো। চলো নেক্সট দেখো তৈগা কি? আমরা প্রত্যেকে জানি তৈগা হলো একটি বনভূমি। তো কিসের বনভূমি? দেখো তৈগা কিন্তু মূলত পাইন গাছের বনভূমি। পাইন গাছের যে বনভূমি হয় সেটাকে কিন্তু আমরা বলবো তৈগা। ওকে, চলো নেক্সট দেখো। টর্নেডো কথাটি কোন দেশের সাথে যুক্ত? দেখো টর্নেডো একটি ঝড়। তোমাদেরকে বলে দিই এই ঝড়গুলো গুরুত্বপূর্ণ, কারণ কোন দেশের কোন ঝড়? আমাদের যেমন ভারতের ক্ষেত্রে আমরা কী বলি? কালবৈশাখী। ভারতের যে ঝড় বয় সেটাকে আমরা বলি কালবৈশাখী ঝড়। একইভাবে টর্নেডো হলো আমেরিকায়। টর্নেডো যে ঝড়টা হয় সেটা কিন্তু আমেরিকায় হয়। তুমি কিছুদিন আগে শুনে থাকবে যে বাঁকুড়াতে সম্ভবত বাঁকুড়াতে আমার যেহেতু মনে পড়ছে, সেখানে মিনি টর্নেডো সৃষ্টি হয়েছিল। অর্থাৎ
সেখানে যে ঝড়টা সৃষ্টি হয়েছিল সেটা মিনি টর্নেডো। অ্যাকচুয়ালি বিজ্ঞানীদের মতে এই টর্নেডো কখন সৃষ্টি হয় দেখো, যখন উভয় জায়গায় মনে করো এদিক এবং এই দিক, এই দুটো এরিয়া, এই দুটো এরিয়ার মাঝখান থেকে যখন অত্যন্ত প্রেশারের সৃষ্টি হয় না, মানে দুটো ওয়েদার যখন দুরকমভাবে বিরাজমান হয়, তখন এইখান থেকে যে ঝড়টা সৃষ্টি হয় এটা কিন্তু ঘূর্ণিঝড় অ্যাকচুয়ালি। এই ঘুরতে ঘুরতে হয়তো টর্নেডো সৃষ্টি হয়। তোমরা যদি ওই মিনি টর্নেডোটা দেখে থাকো বাঁকুড়া, তোমরা ইউটিউবে কি সার্চ করবে মিনি টর্নেডো ইন বাঁকুড়া, আশা করি তোমরা পেয়ে যাবে। সেটা কিন্তু দেখতে পাবে অ্যাকচুয়ালি টর্নেডোর ভয়ঙ্করতা ঠিক কত দূর। আর তোমাদের যদি খুব ভালোভাবে দেখতে হয় তাহলে কিন্তু তুমি টর্নেডোগুলো সার্চ করো, তোমাদের কিন্তু টর্নেডো ঝড়ের যে ভয়াবহতা সেটা কিন্তু তোমরা দেখতে পাবে। চলো নেক্সট দেখবো হ্যারিকেন। তো হ্যারিকেন কোন দেশের ঝড়? হ্যারিকেন কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ঝড়। এগুলো গুরুত্বপূর্ণ, কোনটি কোন দেশের ঝড় সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে টর্নেডো হলো আমেরিকা, হ্যারিকেন হলো ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়ার যে ঝড়টা হয় সেটাকে আমরা বলি উইলি। ওকে, চলো এখনও বেশ কিছু ঝড় রয়েছে। ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি? অর্থাৎ ভূমিকম্প আমরা কিসের সাহায্যে মাপি? ভূমিকম্প যে যন্ত্রের সাহায্যে মাপি সেটাকে বলছি সিসমোগ্রাফ। সিসমোগ্রাফের সাহায্যে কিন্তু আমরা ভূমিকম্পকে মাপছি। আর তার যে তাপমাত্রা বা সেটা কতটা গভীরতা সেটা আমরা কী দ্বারা পাই, সেটাকে আমরা বলি রিক্টার স্কেল। রিক্টার স্কেলে কিন্তু আমরা তার তীব্রতাটা পাই। অর্থাৎ তীব্রতা মাপার জন্য যন্ত্র যদি হয়ে থাকে তাহলে কিন্তু রিক্টার স্কেল, আর ভূমিকম্প যদি মাপতে হয় তাহলে কিন্তু আমাদের ব্যবহার করতে হবে সিসমোগ্রাফ। ওকে, চলো টাইফুন কি? দেখো আবারও একটি ঝড় টাইফুন। টাইফুন হলো জাপানের যে ঝড় হয়, জাপানে কিন্তু টাইফুন বয়। অর্থাৎ প্রতিটা দেশের কিন্তু একটা নির্দিষ্ট নাম রয়েছে তাদের যে ঝড়গুলির। ওকে, তারপর দেখো পশ্চিমবঙ্গে ব্যাঘ্র প্রকল্প কোথায় আছে? দেখো ব্যাঘ্র প্রকল্প কিন্তু পশ্চিমবঙ্গের একমাত্র সুন্দরবনে রয়েছে। সুন্দরবন যে এরিয়া রয়েছে সেখানে কিন্তু ব্যাঘ্র প্রকল্প রয়েছে। চলো নেক্সট দেখবো ভারতে বনভূমির পরিমাণ কত? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভারতে বনভূমির পরিমাণ কত? তো দেখো ভারতে বনভূমির পরিমাণ কিন্তু 19.39%, 19.39% কিন্তু ভারতে যে বনভূমির পরিমাণ। ওকে, তারপর দেখো পৃথিবীর প্রথম পরিবেশ বৈঠক কোথায় হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরিবেশ নিয়ে প্রথম কোথায় পৃথিবীতে বৈঠক হয় সেটা কিন্তু হয়ে যাবে স্টকহোম। সুইডেনের রাজধানী কিন্তু স্টকহোম। ওকে, সেই সুইডেনের স্টকহোমে কিন্তু প্রথম কিন্তু এই পরিবেশ নিয়ে বৈঠক হয়। তারপর দেখো আর্সেনিকোসিস হলো কি? আর্সেনিকোসিস হলো আর্সেনিকযুক্ত যে জলের দূষণের ফলে যেটা সৃষ্টি হয় সেটাকে আমরা বলি আর্সেনিকোসিস। ওকে, চলো নেক্সট দেখবো চিপকো শব্দের অর্থ কি? অবশ্যই এটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় আমি বলবো ভেরি ইম্পর্টেন্ট। এই চিপকো শব্দের অর্থ এবং অর্থ কিন্তু হয়ে যাবে জড়িয়ে ধরা। চিপকো শব্দের আক্ষরিক অর্থ হলো জড়িয়ে ধরা। চলো নেক্সট দেখো শব্দের তীব্রতা মাপার একক কি? অর্থাৎ যেটা সাহায্যে আমরা শব্দের তীব্রতাটা মাপি সেটাকে আমরা বলি ডেসিবেল। বিডি, সম্ভবত বিডি এরকম একটা কিছু হবে, আমার ঠিক সংকেতটা মনে পড়ছে না, তো আমি দেখছি সংকেতটা, আমি পরের ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এই ডেসিবেলের সংকেতটা। তো শব্দের তীব্রতা আমরা মাপি কিন্তু ডেসিবেলের সাহায্যে। তারপরে দেখো চিপকো আন্দোলনের মূল দাবি কী ছিল? দেখো এই চিপকো, আমি কী বললাম, চিপকো কথার অর্থ কি? জড়িয়ে ধরা। তাহলে জড়িয়ে ধরা নিশ্চয়ই কোনো একটি আন্দোলনকে কেন্দ্র করে গড়ে উঠেছিল, সেটা হলো অরণ্য সংরক্ষণের দাবি। এই অরণ্য সংরক্ষণের দাবিকে কেন্দ্র করেই কিন্তু চিপকো আন্দোলনের সৃষ্টি হয়। তাই অর্থাৎ অরণ্যকে জড়িয়ে ধরো, অরণ্যকে কেটে ফেলো না, এই দাবিতে যে আন্দোলন গড়ে ওঠে সেটা কিন্তু চিপকো আন্দোলন ছিল। ওকে, তো বন্ধুরা আজকে তোমাদের সামনে কিন্তু 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন, জেনারেল অ্যাওয়ারনেসের 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কিন্তু আলোচনা করে দিলাম। আশা করি ভিডিওটি তোমাদের অনেক হেল্পফুল হলো। তো এই ভিডিওর পিডিএফ যদি পেতে হয় তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি ভিজিট করতে হবে, সেখানে কিন্তু আমরা ফ্রি পিডিএফ প্রোভাইড করে দেবো।